প্রধান উপদেষ্টার প্রেস উইং, নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত। কর্মী সভায় বিএনপি নেতা আমিনুল হক, মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। জানাবো কমেছে সয়াবিন, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। এবং সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশ উত্তেজনার নেপথ্যে কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রধান উপদেষ্টার প্রেস উইং, নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত। দেশে আগামী বছর রাজনৈতিক সরকার আসতে পারে বলে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এটি তার ব্যক্তিগত মতামত। অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে ঘোষণা আসবে। কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন। কর্মী সভায় বিএনপি নেতা আমিনুল হক, মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এমন কিছু করব না যাতে করে সাধারণ মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। তিনি বলেন, কারণ আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্যটা কিন্তু আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে যাবে। তাই গত 17 বছরে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করতে চায়। বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার কথাগুলো ভালো করে জেনে বুঝে শুনে অনুধাবন করে আমাদের এলাকার পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় গিয়ে জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে, মানুষের সমর্থন আদায় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত 15টি বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে। আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কমেছে সয়াবিন, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। দিনাজপুরের হিলিতে কমেছে সয়াবিন তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। কেজি প্রতি সয়াবিন তেল 5 টাকা কমে 185 টাকা। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 60 টাকা এবং দেশি কাঁচামরিচ 10 টাকা কমে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলু আগের দামেই বিক্রি হচ্ছে। দেশি আলু 65 থেকে 70 টাকা এবং ভারতীয় আলু 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি কাঁচামরিচ ও পেঁয়াজ উঠতে শুরু করাতে বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম, বলেছেন খুচরা ব্যবসায়ীরা। রোববার দুপুরে হিলি বাজার ঘুরে এই তথ্য জানা যায়। হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা ফেরদাউস হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে দেশি পেঁয়াজ উঠতে শুরু করাতে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বর্তমানে ভারতীয় পেঁয়াজ 60 থেকে 65 টাকা এবং দেশি পেঁয়াজ 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ও কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশে কাঁচামরিচের ব্যাপক উৎপাদন হয়েছে, ফলে মোকামে কমেছে দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা কমে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু 50 থেকে 55 টাকা এবং দেশি আলু 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিক্রেতা নুরুজ্জামান বলেন, বর্তমানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোম্পানিতে উৎপাদন কম বলেছেন ডিলাররা, যার জন্য বোতলজাত সয়াবিন তেল বাজারে নেই। আমরা খোলা সয়াবিন তেল 185 টাকা কেজিতে বিক্রি করছি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 190 টাকায়। কেজি প্রতি 5 টাকার দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মাধ্যমে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সংক্ষিপ্ত সফর হলো, এই সময়ে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে এখন কূটনীতির দিকেই জোর দিতে হবে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরে আলোচনার বিষয় সীমিত রাখতে হবে। অনেক বিষয় একসঙ্গে না এনে উত্তেজনার কারণে এই মুহূর্তে যেসব ক্ষতি হচ্ছে তা প্রশমনের চেষ্টা করতে হবে। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি ভারতের আশ্রয়ে আছেন। এটা নিয়েই
এটা নিয়েই বাংলাদেশ ভারতের প্রথম টানাপোড়েন শুরু হয়। আর সনাতনী জাগরণ মঞ্চের চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও খারাপ হয়। এরই মধ্যে বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া প্রায় বন্ধ আছে। বাংলাদেশও ভিসা নীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হচ্ছে। ভারত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা পোড়ানোর পর 2 কূটনীতিককে ফেরত এনেছে বাংলাদেশ। বাংলাদেশিদের ভারতের চিকিৎসা, হোটেল ভাড়া না দেওয়ার ব্যাপারেও কোনো রাজ্যে সিদ্ধান্ত নেওয়া ঘটনা ঘটেছে। স্থলপথে পণ্য আমদানিও বন্ধ আছে কোথাও কোথাও। এছাড়া মমতা ব্যানার্জির বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশেও নানা ধরনের প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশ এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বেকায়দায় আছে তা হলো ভারতের কিছু সংবাদ মাধ্যমের অপপ্রচার ও ফেক নিউজ। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যেসব খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে তাকে অপপ্রচার বলছে বাংলাদেশ। বাংলাদেশের ফ্যাক্ট চেকের বেসরকারি সংগঠন রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত 13টি খবর প্রচারিত হয়েছিল, যেগুলো সব ভুয়া। রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার এই ধরনের ভুয়া খবর বা অপতথ্য আমরা আগেও দেখেছি, তবে 5ই আগস্টের পর এটা বেড়ে গেছে। আর চিন্ময় দাসকে গ্রেফতারের পর তা আরও বেড়ে গেছে। তানভীর মাহতাবের কথায়, ভারতের একটি মিডিয়া গ্রুপের অধীনে অনেকগুলো সংবাদ মাধ্যম থাকে, আবার সেগুলো বাংলা ও ইংরেজি সহ নানা ভাষায় প্রকাশ হয়। আর একটি মিডিয়া গ্রুপ কোনো খবর করলে অন্যরা আবার তা কপি করে, ফলে এই ডিজিটাল যুগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখানকার পরিস্থিতি দেখলে সব উদ্দেশ্যমূলক ও সংঘবদ্ধ মনে হয়। এক প্রশ্নের জবাবে সিনিয়র এই ফ্যাক্ট চেকার বলেন, ভারতীয় মিডিয়ার এসব অপতথ্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর 2-1টি ব্যতিক্রম ছাড়া তেমন কোনো ভূমিকা নিতে পারছে না। ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের গুরুত্ব। এদিকে সোমবার ঢাকায় এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি মূল বৈঠক কি করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে। এই বৈঠকেই সাম্প্রতিক নানা বিষয় উঠে আসবে বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক বিষয়গুলোতেই জোর দেওয়া হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান, বাণিজ্য সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো আলোচনায় আসবে। মূল টার্গেট থাকবে উত্তেজনা প্রশমন, নিরাপত্তা, অপতথ্য, বাণিজ্য। এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, আসলে সাম্প্রতিক সময়ে 2 দেশের মধ্যে বেশ কিছু সংকট তৈরি হয়েছে। ভারতের চিকিৎসা, ভিসা, বাণিজ্য এসব নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এগুলোর ব্যাপারে নিশ্চয়ই 2 দেশ পরস্পরের কাছে তথ্য জানতে চাইবে, সমাধান খুঁজবে। তার ভাষায়, এখন শুধু 2 দেশের সরকারি পর্যায়ে নয়, নানা প্ল্যাটফর্ম সক্রিয় আছে। রাষ্ট্রীয় কূটনীতির বাইরেও আরও কূটনৈতিক তৎপরতা আছে। এই সময় ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। ডক্টর ইমতিয়াজ বলেন, আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে। ভারতের সরকারের বাইরে নন স্টেট ফ্যাক্টর এখন বেশি সক্রিয় দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের তৎপরতা কম, আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমাদের সরকারি পর্যায়ে প্রক্রিয়ায় সুচিন্তিত এবং কূটনৈতিক হতে হবে। সবাই নয়, যার কাজ তার কথা বলতে হবে। সাবেক কূটনৈতিক মেজর জেনারেল শহীদুল হক বলেন, চলমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই ইতিবাচক। আমাদের মনে হয় 2 দেশেরই এখন ইচ্ছা পরিস্থিতি স্বাভাবিক করার। সফর সংক্ষিপ্ত হলেও বরফ গলতে সহায়তা করবে। সাবেক এই কূটনীতিক বলেন, আমি মনে করি এই সফরে অনেক ইস্যু সামনে না এনে জরুরি কয়েকটি ইস্যু নিয়ে কথা বলা উচিত। বরফ গলতে শুরু করলে তারপর বাকি বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা যাবে। আমাদের এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ব্যবসা বাণিজ্য, ভিসা আর ভারতে বাংলাদেশের কনসুলেটগুলোর নিরাপত্তা। ভারতের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করতে হবে। মনে রাখতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, আর শেখ হাসিনা এই প্রতিবেশী দেশে আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।